মনে 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 করি আমি একজন নারী, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র আমার অধিকার প্রতিষ্ঠায় উঠে পড়ে লাগবে যে না, তুমি আসলেই নারী। কারা এই সমকমিটিকে বাস্তবায়নের জন্য কাজ করছে? যারা এই আদিবাসীর পক্ষে যারা কথা বলছেন তাদেরকে পশ্চিমা এবং জাতিসংঘ প্রচুর পরিমাণে ফান্ডিং করছে। এই ফান্ডিংয়ের জন্য আমার জাতিকে কেন আমি বিলুপ্তির মুখে ফেলে দিব? পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্ম আপনার সমকামিতাকে আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে বা স্বীকার করেছে। ডাকসুতের নির্বাচন হচ্ছে, আপনারা সকলে জানেন। পাশাপাশি রাজশাহীতে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, আপনার অনেক ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে আপনার ছাত্র প্রতিনিধির জন্য আপনার নির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার আমরা যারা সংখ্যায় কম আছে আমাদেরকে ভিন্ন নামে পরিচয় দেওয়ার জন্য একটা সময় আমাদেরকে উপজাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে, এখন আবার আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই স্বীকৃতি দেওয়ার দায়িত্ব যারা নিয়েছে সচেতনভাবে তাদেরকে বয়কট করার জন্য ছাত্র সমাজকে আহ্বান করে আমি ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। কারণ আমাদের নিজস্ব পরিচয় রয়েছে। আমি যেমন শাক, এরকম খিয়াং, খুমি, বম, লোসাই, পাংখুয়া, ম্রো, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা জাতির পরিচয় রয়েছে। যেমনটা বাঙালি একটা স্বতন্ত্র জাতি, এই স্বতন্ত্র জাতিকে যদি আমি বলি আরেকটা জাতির সাথে মিশিয়ে যদি আরেকটা নামে ডাকি, তাহলে এটা তো ভাই আমাদেরকে ভাতৃকারের সংঘাত তৈরি করার জন্য এটা আপনার পশ্চিমারা ইচ্ছা করে এই শব্দগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। যারা এই আদিবাসীর পক্ষে যারা কথা বলছেন তাদেরকে পশ্চিমা এবং জাতিসংঘ প্রচুর পরিমাণে ফান্ডিং করছে। এই ফান্ডিংয়ের জন্য আমার জাতিকে কেন আমি বিলুপ্তির মুখে ফেলে দিব? এই জন্য আমার ফান্ড দরকার নাই। আমি আমার জাতির পরিচয়ে এই বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমার মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য আমি সচেতন করতে আমি ক্যাম্পেইন চালাচ্ছি। পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যে ধর্ম আপনার সমকামিতাকে আশ্রয় দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে বা স্বীকার করেছে। এবং এই পুরো পৃথিবীতে আপনার মানুষকে তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ছেলে মেয়ে, আর এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় না, এরকম কিছু বিকলাঙ্গ থাকে। এই বিকলাঙ্গী একটা নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, বা আমাদের বাংলা ভাষায় যদি বলবে হিস্টা। এরও একটা মানুষ, কিন্তু ওরা ওদের মাঝে মানে আপনার বিয়ে শাদী করে না। কিন্তু সমকামীরা করে কি, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। এটা তো কোনো ধর্মতে করে না। ইভেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, আপনার গাছপালাও যদি আমি ধরি, এই গাছপালাও কিন্তু এদের মধ্যে আপনার যে মেল ফিমেল আছে, এদের মধ্যে একটা ডিফারেন্ট আছে। তাহলে আমরা নিজেকে দাবি করছি যে আমরা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলে নিজেকে পরিচয় দিচ্ছি। সেই পরিচয় আমি যদি মনে 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 করি আমি একজন নারী, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র আমার অধিকার প্রতিষ্ঠায় উঠে পড়ে লাগবে যে না, তুমি আসলেই নারী। যদি একটা ছাগল কুরবানি করি, যদি বলি তোমরা খেয়ে যাও, তোমাদের দলের লোক একটা ছাগল খেয়ে শেষ করতে পারবে না। বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি পরিবর্তন করতে চাও, ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। LGBTQ বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার, এগুলো হচ্ছে ডিজিজ। পশ্চিমাদের টেবিলে গিয়ে উপরে পড়ো, আসে পড়ো, এদেশের সমাজ ও সভ্যতাকে ভাঙতে চাও, আসো একটু দেখে যাও। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি থেকে ঘোষণা দিয়ে বলতে চাই, যদি কোনো ভিন দেশের চক্রান্ত বাস্তবায়ন করার নির্লক্ষ্য প্রমাণ করার হীন চেষ্টা করেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে নস্যাৎ করে দেবেন। আসিফ মাহমুদ স্যার মাইনরিটির শিক্ষক নন, সরোয়ার স্যার প্রাইভেটের শিক্ষক নন, তিনি এই বাংলাদেশের শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের মুসলিম জনতার প্রতিনিধিত্ব করেন। আমরা বলতে চাই, শিক্ষক সকলে সমান। আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আচরণ লাগলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যেরকম আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থান করে তুলব, অনুরূপভাবে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দিকে কেউ তার নীল চক্ষু উপস্থাপন করলে ওই নীল চক্ষু উপড়ে ফেলে রাজপথে ফেলে রাখবো বলে দিলাম। আসিফ মাহমুদ স্যার আমাদের শিক্ষক, বাংলার ছাত্র জনতার শিক্ষক, এদেশের মুসলিম ছাত্র সমাজের দাবি রাখা শিক্ষক, তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। যে সমস্ত ব্যক্তি LGBTQ বাস্তবায়ন করতে চেয়েছেন, আমরা বলতে চাই, আপনারা তো ছেলে ছেলে বিয়ে করতে চান, মেয়ে মেয়ে বিয়ে করতে চান, এরপরে দাবি কি আপনি আপনার মাকে বিয়ে করবেন, আপনার মেয়েকে বিয়ে করবেন, সেটাও কি বাংলাদেশকে মেনে নিতে হবে? আমরা বলতে চাই, আর হয়েছে, অনেক হয়েছে, আর না। এরপরের অবস্থান অভ্যুত্থান স্পষ্ট হতে বলেছিলাম। শুরু করতে চাই, যেখানেই যাই বলি বারে বার, দেশ ও মূল্যবোধের স্বার্থে নাহি দেব ছাড়। তো এই যে কবিতাটা আমি বললাম, এখন যদি আমি নিজেকে কবি দাবি করি,
তাহলে কি কেউ মেনে নিবে আমাকে কবি হিসাবে? অনেকেই মনে মনে নিজেকে নায়ক মনে করেন, তাই কি সে সমাজে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে? অনেকেই নিজেকে মনে মনে রোনালদো মেসি কল্পনা করে বিশ্বকাপ জয়ী তারকা হতে চায়, তাই কি তাকে বিশ্বকাপ জয়ী তারকার খেতাবে ভূষিত করবে? অনেকেই তো তার মনের বাসনাকে লালন করে সে মনে মনে অনেক কিছুই চিন্তা করে, কিন্তু এই পৃথিবী, এই সমাজ, এই সভ্যতা তার মনের বাসনা বা কামনাকে কখনোই সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় না। কিন্তু দুঃখের বিষয়, সার্কাসের বিষয় কি জানেন? আমি যদি মনে 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 করি আমি একজন নারী, তাহলে এই সমাজ, এই রাষ্ট্র আমার অধিকার প্রতিষ্ঠায় উঠে পড়ে লাগবে যে না, তুমি আসলেই নারী। তোমার পুরুষের যে অবয়ব, যে কাঠামো, যে শরীর, এর মধ্যে নারী লুকিয়ে আছে। তুমি নিজেকে নারী মনে করেছো, অবশ্যই তুমি নারী। এটা প্রতিষ্ঠা করতে হবে, এই সমাজকে, এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে। এটাই মানবাধিকার, এটাই ডেমোক্রেসি। ভাই, এগুলো সব হিপোক্রেসি। আমরা বলতে চাই যে এই দুজন শিক্ষক এদেশের সমাজকে, এদেশের রাষ্ট্রকে, এদেশের মানুষকে মূল্যবোধের প্রশ্নে আপোষহীন থেকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে জীবন বাঁচিয়ে মৃত্যুর দিকে এটি সভ্য সমাজের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করছে, তাদের বিরুদ্ধে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। আমরা দেখতে পাচ্ছি এই পক্ষটি কারা? যারা এদেশের সমাজকে তারা সমর্থন করে না, যারা এদেশের পরিবারকে সমর্থন করে না, যারা এদেশের মূল্যবোধকে লালন করে না, যারা এদেশের অর্থনীতি, সমাজনীতির, রাজনীতিতে তাদের ভিনদেশি এজেন্ডাগুলো বাস্তবায়ন করবার মাধ্যমে মুষ্টিমেয় কিছু মানুষের আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তাদের বিরুদ্ধে স্পষ্ট বলে দিচ্ছি, যদি আমাদের এদেশের মূল্যবোধ বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার খায়েশ থাকে, সাবধান হয়ে যাও, পালাবার পথ খুঁজে পাবে না। LGBTQ বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার এগুলো হচ্ছে ডিজিজ। মানুষকে আল্লাহ দুইভাবে তৈরি করছে, পুরুষ অথবা নারী, এর বাইরে কোনো মানুষ নেই। হয় তারা পুরুষ হয় বা নারী হয়। তাহলে এই সমকামিতা এটা হচ্ছে এক ধরনের অসুখ, তাদের ট্রিটমেন্ট দরকার, তাদের মানসিক ট্রিটমেন্ট দরকার, তাদের শারীরিক ট্রিটমেন্ট দরকার। যেরকম বাক প্রতিবন্ধী আছে, যেরকম শ্রবণ প্রতিবন্ধী আছে, দৃষ্টি প্রতিবন্ধী আছে, মানসিক প্রতিবন্ধী আছে, ইসরারাও সেই ধরনের একদম যৌন প্রতিবন্ধী। তাদেরকে আল্লাহ কিছু সমস্যা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের উচিত তাদেরকে হেল্প করা। তারা আলাদা কোনো জেন্ডার না, তারা হয় নারীর কাছাকাছি বা পুরুষের কাছাকাছি। তো এইগুলোকে আলাদা জেন্ডার করে আলাদা একটা ইস্যু বানানো, এটা হচ্ছে পশ্চিমাদের একটা কি বলে যে খারাপ একটা এজেন্ডা, জাহালিয়াত এবং হচ্ছে আপনার খারাপ কিছু কালচার আমাদের মধ্যে পুশিং করার একটা টেন্ডেন্সি। আমরা এগুলোকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের ফ্যামিলি কালচার নিয়ে, আমাদের এগুলো নিয়ে অনেক হ্যাপি আছি। যাদের মধ্যে দেশ এবং ধর্মের মূল্যবোধ কাজ করে না, আমরা তাদের বিপক্ষেও প্রতিবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে কি, এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হলো, আমাদের বিপ্লব হলো, সেটার একটা বিশেষ জায়গা ছিল, উদ্দেশ্য ছিল যে সমস্ত ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেটা কিন্তু আমরা চাই। অথচ আমরা দেখছি আমাদের সরকার কিংবা আমাদের মিডিয়া কিন্তু এখন পর্যন্ত ম্যাক্সিমাম জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছেন না। তারা ট্রান্সজেন্ডার ইস্যু বলেন, সমকামিতা বলেন, কিংবা অন্যান্য যে সমস্ত সংস্কার হচ্ছে দেশে, সমস্ত জায়গায় তারা বিশেষ একটা গোষ্ঠীর একেবারে যে সমস্ত মতামত সেগুলোকেই প্রাধান্য দিচ্ছেন। কারা এই সমকামিতাকে বাস্তবায়নের জন্য কাজ করছে? তারাই কাজ করছে যারা কিনা এই ধর্মের বিরুদ্ধে, নাস্তিকতার পক্ষে। আপনারা সকলে জানেন সমকামিতা কাদের এজেন্ডা। আমরা সকলেই বাংলাদেশি, কে বাঙালি কে অবাঙালি এগুলো প্রশ্ন করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করবেন না। এই সমকামিতা দিয়ে আমাদের এই বাংলাদেশে যে প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন, কিংবা সকল ধর্মের কাছে কোন ধর্মের মাঝেই সমকামিতাকে গ্রহণ করেনি, স্বীকার করেনি। পাশাপাশি আপনাদেরকে আজকে দুঃখের সাথে বলতে চাই, আমাকেও ঠিক তেমনি এই পুরো বাংলাদেশের মানুষকে, ধর্মপ্রাণ মানুষদের মাঝে যেমনটা করে ধর্মের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য, সমকামিতাকে বাস্তবায়নের জন্য কাজ করছে, পাশাপাশি তেমনি আমার এই পার্বত্য চট্টগ্রামেও আমাকে আদিবাসী উপজাতি বানিয়ে আমার
জাতিসত্তাকে মুছে ফেলার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে। আমার জাতি ভাইরা এই বিষয়ে অনেকে জানেন না, অনেকে বুঝেন না, না বুঝে না শুনে এরা আদিবাসীকে প্রমোট করছে, নিজেদেরকে দাবি করার চেষ্টা করে। আমি আদিবাসী, আমি উপজাতি নই। আমি বারে বারে বলার চেষ্টা করি আমাদের নিজস্ব জাতির পরিচয় রয়েছে। আপনারা সকলে জানেন তেল আর পানিকে এক শব্দে কখনো দেখা সম্ভব নয়। আপনাদের কাছে প্রশ্ন করি আমি, তেল আর পানিকে কি এক শব্দে ডাকা সম্ভব? সম্ভব নয়। ঠিক তেমনি এই বাংলাদেশে 50টা জাতিকে এক শব্দে যদি ডাকতে চান তাহলে আপনাকে ডাকতে হবে বাংলাদেশি। এক শব্দে যদি ডাকতে চান ডাকতে হবে বাংলাদেশি। এই শব্দের বাইরে অন্য কোনো শব্দকে যারা প্রমোট করতে চান তারাই রাষ্ট্রদ্রোহী, তারাই এই দেশকে পশ্চিমার কাছে বিক্রি করতে চায়, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে বিক্রি করতে চায়। আমি দেখতে পাচ্ছি যে ডাকসু ইলেকশন আছে, এই ইলেকশনকে কেন্দ্র করে অনেকেই আমাকে সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে, আমাকে আদিবাসী বলছে। আমি বারে বারে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে বাংলাদেশি। যে সমস্ত ভাইরা ডাকসুতে ভিপি হচ্ছেন, জিএস হচ্ছেন, প্যানেলে প্রার্থী হচ্ছেন, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, আমাদের নিজস্ব পরিচয় রয়েছে। সাক্ষী আংকবি বম লুসাই পাঙ্কু আমরো চাকমা সাঁওতাল গারো, এরকম আমাদের প্রত্যেককে আলাদা আলাদা পরিচয় রয়েছে। সেই পরিচয়ে আমরা বাঁচতে চাই। আমাদেরকে যদি একান্তভাবে আপনাদের পরিচয় দিতেই হয় তাহলে আমাকে এভাবেই বলেন। আর যদি সামগ্রিকভাবে এক শব্দে ডাকতে চান, পরিচয় দিতে চান, তবেই বলেন আমরা সকলেই বাংলাদেশি। কে বাঙালি কে অবাঙালি এগুলো প্রশ্ন করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্নাতক পর্যায়ের সকল লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এন গোলাম জাকারিয়া স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী 30 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত যেসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো স্থগিত করা হলো। পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের আলোচনার পর জানানো হবে। বুয়েট সহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য অবস্থান নিতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহৃত হয়। পরে লাঠিপেটার ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়। ঘটনার ফলে কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন। এই পরিস্থিতি ও আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আমি তাজিনুর রহমান, আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এবার আসন্ন ডাকসু নির্বাচনে কার্যকরী সদস্য পদে লড়ছি। আমি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম। আমি সর্বশেষ দায়িত্ব পালন করেছি কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে, এবং সর্বশেষ জাতীয় টেলিভিশন বিটিভি বিতর্ক প্রতিযোগিতা 2024-এ আমি আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আমি মূলত ডাকসু নির্বাচনে এসেছি এখানে আমার শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য। আমার একটা ড্রিম প্রজেক্ট আছে। সেই ড্রিম প্রজেক্টটা হচ্ছে যে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে যদি নির্বাচিত হই তাহলে ডাকসু ট্যালেন্ট হান্ট নামক একটা কম্পিটিশনের আয়োজন করব। এই কম্পিটিশনের মাধ্যমে আমার এই বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্ক, কুইজ, গান, নৃত্য বা অন্যান্য কার্যক্রম যেমন খেলাধুলা, এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন, এই জড়িত থাকা ট্যালেন্ট ব্যক্তিবর্গদেরকে আমি বের করে নিয়ে আসব এবং বের করে নিয়ে এসে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছে দিতে, অথবা তাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে এসেছি মূলত চমকপ্রদ কোনো তথ্য দিয়ে ভোট ব্যাংক কালেকশনের উদ্দেশ্যে নয়, বরং আমি আজকের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি নির্বাচিত হই তাহলে ডাকসুর গঠনতন্ত্র একজন কার্যনির্বাহী সদস্যকে যতটুকু কাজ করার সুযোগ দিয়েছে
এই সুযোগ নিয়ে আমি আমার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ লড়ে যাব, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার মাধ্যমে। আমি বিশ্বাস করি ডাকসুটা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে একটা প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি আমার শিক্ষার্থীদের জন্য একদম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করব। ঢাকা বিশ্ববিদ্যালয় তার ওজনটা আমরা বিশ্বাস করি প্রশাসন নিজেও জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি করতে পারে, তাদের ভিতরে যে ক্যাপিটাল রয়েছে সেই জিনিসটা আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কেউ আবিষ্কার করার চেষ্টাই করছে না। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমরা বিশ্বাস করি আমরা বিজয়ী হওয়ার পরে প্রথম যে জিনিসটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব সেটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় আসলে দেখতে কেমন হওয়া উচিত। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে তাকাই, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমরা ক্যাম্পাসে আসার পরে আমাদের প্রথম যে ক্রাইসিসটা থাকে সেটা হচ্ছে আমি দুবেলা দুমুঠো খাবার কিভাবে খাবো, আমার অর্থনৈতিক সংস্থান কিভাবে হবে, আমি কিভাবে আমার যে শিক্ষার ব্যয় রয়েছে সেটি নির্বাহ করব। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর যখন তার দুবেলা দুমুঠো খাওয়ার জন্য চিন্তা করতে হয়, তার ওই মাথা থেকে উদ্ভাবনী চিন্তা জীবনও আসবে না, তার ওই মাথা থেকে কখনো নতুন নতুন গবেষণা সৃষ্টি হবে না। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে, শিক্ষার্থী হিসেবে তার পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যে মৌলিক প্রয়োজনগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাস নিজেই যথেষ্ট। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83টি কিংবা 84টি ডিপার্টমেন্ট রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা গবেষণা অ্যাসিস্ট্যান্ট নামে পদ উদ্ভাবন করতে পারি, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই পড়াশোনা করবে, নিজেরাই গবেষণা করবে এবং সেই গবেষণার জন্য সে ওখান থেকে একটা মিনিমাম টাকা পাবে, যে টাকা থেকে সে তার দৈনন্দিন খরচটা নির্বাহ করতে পারবে। আমরা জানি উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার অ্যাসিস্ট্যান্ট নামে পদ রয়েছে, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে, প্রশাসনিক কাজগুলো শিক্ষার্থীরা করে, বিভিন্ন যে কাউন্সিলিংয়ের জায়গাগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীরা তাদের এক্সপার্টিজের উপর ভিত্তি করে করার চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সুযোগ নেই। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বিশ্ববিদ্যালয় নাকি এটা একটা মধ্যম মানের কলেজ, এই বিতর্ক আমাদেরকে হরহামেশাই করতে হয়। আমরা বিশ্বাস করি এই ডাকসুর মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে কার্যত একটি বিশ্ববিদ্যালয় করে গড়ে তুলতে চাই। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আগামীতে দেশকে নেতৃত্ব দিবে, পুরো পৃথিবীতে জ্ঞানের আলো বিতরণ করবে, তাদের জন্য কোনো ধরনের খাবারের ক্রাইসিস না থাকে, তাদের যেন খাবারের জন্য চিন্তা করতে না হয়, সেজন্য তাদের স্কিল ডেভেলপ করে এই ক্যাম্পাসেই তাদের পড়াশোনা করে যেন তারা ইনকাম করতে পারে, সেই সোর্স আমরা করব। আমরা সাদিক ভাই, ফরহাদ ভাই এবং মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেলের একটা স্লোগান আমরা সবসময় বলে আসছি, সেটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে একটা একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চাই। যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা হবে, মুক্ত বুদ্ধির চর্চা হবে, ছাত্র রাজনীতির চর্চাও হবে, কিন্তু প্রতিহিংসা, বৈরী পরিবেশ এবং শিক্ষার্থীদের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো থাকবে না। সেজন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুধুমাত্র নিয়মিত পাঠদান করানো না, শুধুমাত্র ক্লাসে লেকচার দেয়া না। বর্তমান সময়ে যে আধুনিক প্রযুক্তিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্লোবালাইজেশনের যুগে ইংরেজি জানার যে দক্ষতা এবং অন্য যে দক্ষতাগুলো রয়েছে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা এটা শিক্ষার্থীদেরকে এই স্কিলগুলো প্রডিউস করা। আমরা নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তুলব। শুধুমাত্র শিক্ষার্থীরা পড়াশোনাই করবে না, গবেষণাই করবে না, শিক্ষার্থীরা বহির্বিশ্বের সাথে মোকাবেলা করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন, সেই স্কিলগুলো স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে এই ক্যাম্পাস থেকে তারা অর্জন করতে পারবে। আপনারা জানেন যে আমাদের যে স্লোগান একাডেমিক বিশ্ববিদ্যালয় বানানোর, একাডেমিক ইনস্টিটিউশন বানানোর স্লোগান, সেটি শুধুমাত্র কোনো রূপকল্প নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিতে চাই আপনারা আমাদের নেতৃত্বে আস্থা রাখুন, আমরা আপনাদের আস্থা। বিভিন্ন দাবিতে আন্দোলনে নামা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএপি কমিশনার বলেন,
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তিনি আরও জানান, এই ঘটনার কারণ খতিয়ে দেখতে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, তোমাদের সবাইকে অনেক স্নেহ ভালোবাসা, তোমরা ভালো থাকো এই কামনাই করি। এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দল সরকারের উপদেষ্টা ফজল কবির খান ও সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে কোনো চূড়ান্ত সমাধান না আসায় আগামীকাল বিকেলে আবারও সরকারের সঙ্গে আলোচনা হবে। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এবং এই ঘটনার জন্য পুলিশ প্রতিনিধি ক্ষমা চাইবে। উল্লেখ্য, পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল 11টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশেপাশের সব সড়ক অচল হয়ে যায়। পরে দুপুর 1:30টার দিকে শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে পরে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হন। রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনকে ঘিরে যাত্রীদের সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তৈরি হয়েছে নতুন দুর্ভোগ। নিচতলায় অটোরিকশা দৌড়াতে অচল হয়ে পড়ছে প্রধান সড়ক, যাত্রী ও পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রতিদিন মেট্রো রেল থেকে নামা যাত্রীদের লক্ষ্য করে স্টেশনের সামনেই জটলা বাঁধে অটোরিকশা। নিয়ম ভঙ্গ করে রাস্তায় পার্কিং, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় আর যানজট সৃষ্টি সবই চলছে অবাধে। অটোরিকশা চালকদের দাবি, যাত্রী তুলেই সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করেন তারা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেখা যাচ্ছে গ্যামদাম বেশি হলে এখানে একটু হয়, সমস্যা হয়, যেখানে সেখানে পার্কিং হচ্ছে। এটা কি দুর্ঘটনা প্রবণ? হ্যাঁ, দুর্ঘটনা বেশি। কি চাই, দেখা যাচ্ছে যে এখন অটো না চালালে তো হচ্ছে না আমাদের। ভাড়া বাড়তি নেয়া, রাস্তার মাঝেই দাঁড়িয়ে যাত্রী ডাকাডাকি, আর এ কারণে ভোগান্তি বাড়ছে সবারই। স্থানীয়রা বলছেন, অটোরিকশার এই দৌড়াতে শুধু যাত্রী নয়, পথচারীরাও ভোগান্তিতে। অন্যদিকে সড়কের সৌন্দর্য হচ্ছে নষ্ট। মানে উল্টো দিক থেকে আসার ট্রাই করে, তখন কি হয় যে যখন বাসগুলো থাকে, বাস গাড়ি সব একসাথে মিলে একটা যানজট তৈরি হয়, যার ফলে আর মানে হাঁটা চলা করা যায় না। আর দু এক সময় কি হয়, তারা এমনভাবে আসে যে গাড়ি উঠে যায়, এমন অবস্থা। প্রশাসনিক কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতিদিন একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। দীর্ঘ 1 বছর ধরে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়েছে। মেট্রো রেলের গতি যেন নেমে আসে নিচতলার এই বিশৃঙ্খলায়। প্রশাসনের কার্যকর উদ্যোগ ছাড়া আগারগাঁও স্টেশনের এই চিত্র বদলানোর আশা দেখা যাচ্ছে না। 17ই আগস্ট মোহাম্মদপুর র্যাব 2 রানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে এবং একটি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। পরে আমরা দেখতে পাই এটি মোহাম্মদপুর থানা থেকে লুণ্ঠিত যে পিস্তল, সেই তারই একটি এই পিস্তলটি, অর্থাৎ মোহাম্মদপুর থানার লুণ্ঠিত একটি পিস্তল আমরা গত 17ই আগস্ট উদ্ধার করি। এছাড়া গতকালকে আমরা কদমতলী এলাকায় র্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামিউনিশন, 12 রাউন্ড অ্যামিউনিশন উদ্ধার করে। তো ওই যে বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘুষে ফেলেছে। বাট ওই 2টি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামিউনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। তো আমরা ধারণা করি এই 2টির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রেরই একটি অংশ হবে, যেটা আমরা ফরেন্সিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো। আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি। আর গত 25শে আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে, সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গতকালকে গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল
ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার যে চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলার এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে এবং এক পর্যায়ে ওই ডাকাতরা এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি। এবং অভিযান পরিচালনাকালে আমরা ওই দস্যুরা এলাকা থেকে পালিয়ে যায়, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারিনি। বাট আমরা গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ওই ঘটনায় যে একটি মামলা হয়, সেই মামলা এজাহারভুক্ত 2 জন আসামি, একজনের নাম রিপন, যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই, এবং আরো একজন আসামি, 2 জন আসামি এবং এজাহার বহির্ভূত একজন আসামি, 3 জন আসামি আমরা গ্রেপ্তার করি। এই ঘটনাটি ছিল খুবই একটি মারাত্মক ঘটনা, যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা। তো আমরা সাথে সাথেই এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর অবশিষ্ট যারা সদস্য আছে, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে, আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা এইভাবেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই অভিযান পরিচালনা জোরদার করেছি এবং সম্প্রতি গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান পরিচালনা করছে, পাশাপাশি আমরাও আমাদের অভিযান গাজীপুর মেট্রো এলাকায় আমরা জোরদার করছি এবং আশা করি ওইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। তা আমরা আপনার জুলাই আগস্ট মাসে এই 2 মাসে আমরা প্রায় 74টি অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং 36 জন আমরা আসামি গ্রেপ্তার করি। হত্যা সংক্রান্তে 446 জন আসামি আমরা গ্রেপ্তার করি। নারী নির্যাতনেরও বেশ উল্লেখযোগ্য সংখ্যক আসামি গ্রেপ্তার আছে এবং মাদক মামলায় আমরা 740 জন আসামি গ্রেপ্তার করি। আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে র্যাব খুব জোরদার অভিযান পরিচালনা করে আসছে এবং গত 2 থেকে 3 দিন আগে কক্সবাজারে 4,60,000 পিস ইয়াবা সহ একটা ট্রলার এবং 9 জন আসামি গ্রেপ্তার করি এবং এর পূর্বেও আমাদের বেশ কিছু উদ্ধার আছে। গত 1 মাসে আমাদের প্রায় 15,34,000 পিস ইয়াবা আমরা উদ্ধার করেছি, বিদেশি মদ, দেশি মদ, বিয়ার, অর্থাৎ মাদকের বিরুদ্ধে আমাদের একটি জোরালো অভিযান চলমান আছে এবং আমরা মাদক মামলার যারা অভিযুক্ত এবং যারা সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামিগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি এবং গত 2 দিন আগে আমরা 2 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই দেশের বিনির্মাণে জুলাই যোদ্ধাদের যে অবদান, এটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অঙ্গহানি হয়েছে, আমার সহযোদ্ধারা শহীদ হয়েছে। সুতরাং আমি ডাকসু নির্বাচন আমার দৃষ্টিতে, আমার সহযোদ্ধাদের দৃষ্টিতে আমরা দেখতে চাই, যিনি এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের কল্যাণে তার নিজের যতটুকু সমর্থন থাকবেন বিলিয়ে দিবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, ডাকসু নির্বাচন আজকে ফ্যাসিস্ট 16 বছরের ফ্যাসিস্টকে তাড়নার ক্ষেত্রে বিতাড়িত করতে গিয়ে আবিদ যে ভূমিকা রেখেছিল, আমরা বাংলাদেশে দেখেছি যে কেউ কাউকে ছেড়ে যায় না। এই যে পরিচিত বাক্যটি, এই যে পরিচিত বাণীটি আপনারা একবার উপলব্ধি করবেন। প্লাস আমি শুধু এতটুকুই বলবো, ছাত্রছাত্রীদের, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বৃহৎ একটি বিদ্যাপীঠ, সুতরাং ডাকসু নির্বাচনে তার যে ভূমিকা, এগুলো ছাত্রছাত্রীরা, এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে যথার্থভাবে নেবেন বলে আমি আশা ব্যক্ত করি। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, কথা বলার বাকস্বাধীনতার রাষ্ট্র হিসাবে দেখতে চাই। সেই সুবাদে যিনি এই আন্দোলনের নেপথ্যে এবং ছাত্রছাত্রীদের পাশে ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীদের পাশে ছিলেন, বিগত দিনে পাশে ছিলেন, এমন একটি প্রিয় মুখ দেখতে পাচ্ছি, আবিদ ইসলাম খান। সুতরাং তার যে প্যানেল রয়েছে, আমরা আশা করি অবশ্যই এই প্রিয় ইউনিভার্সিটির বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ অবশ্যই তাদেরকে সমর্থন করবেন। আমরাও জুলাই যোদ্ধা হিসাবে তার প্রতি দোয়া এবং শুভকামনা রাখি। 17 বছর
যারা রাজপথে নির্যাতন নিপীড়িত ছিল তারা কতটুকু ভূমিকায় ছিল, হঠাৎ করে কারা ভূমিকায় এসে এই জুলাইকে ধারণ করতে চায়, জুলাইকে তাদের নিজের ক্রেডিট হিসাবে গ্রহণ করতে চায়। আমরা বাংলাদেশের জনগণ এবং আমরা জুলাই যোদ্ধারা যারা সম্মুখ সারিতে ছিলাম, আমরা গুলিবিদ্ধ হয়েছি, অঙ্গহানি হয়েছি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য। আপনাদের বিশেষ করে গণমাধ্যম মুক্তভাবে বাক স্বাধীনতা নিয়ে আপনারাও প্রচারণা করবেন, মানুষ কথা বলতে পারবে, আমি কথা বলতে পারবো, আমরা কথা বলতে পারবো। এই স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে যখন আমরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলাম তখন দেখেছিলাম কারা সামনে ছিল, কারা পিছনে ছিল। সুতরাং আমরা কখনো সত্যকে আড়াল করতে পারবো না। যারই পরিপ্রেক্ষিতে আমি এই জন্য বলছি যে কেউ কাউকে ছেড়ে যায় না, এই যে বাণীটি আমাদের হৃদয়ে ধারণ করে, আমাদের ছাত্রছাত্রীদের হৃদয়ে ধারণ করে। সুতরাং আমি আশা করব এই বাংলাদেশের বৃহৎ বিদ্যাপীঠ তারা অবশ্যই এটা স্মরণীয় হয়ে রাখবে এবং এই যে প্রার্থীর কথা বললাম আবিদ ইসলাম খান ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। এবং আমরা চাই যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের যে মৌলিক অধিকার, তাদের যে পড়াশোনার যে সিস্টেমটি তা যথার্থ হোক, তারা যথার্থভাবে ইউনিভার্সিটিতে পাক। এটার জন্য প্রার্থী হিসাবে আমি আমার জুলাই যোদ্ধা হিসাবে এবং বাংলাদেশের জুলাই যোদ্ধা সংগঠনের নেতৃত্ব দানকারী হিসাবে আমি মনে করি আবিদ ইসলাম খান একজন, এর কোনো বিকল্প হতে পারে না। কারণ সে মৃত্যুকে উপেক্ষা না করে সবাইকে সংগঠিত করেছিল, সে একটি সংগঠন চালানোর দক্ষতা রাখে। সুতরাং আমি যথার্থ মনে করি। আওয়ামী লীগের দোষররা আপনারা কি তাহলে রাজাকার বাংলাদেশের সুর সাংবাদিক যারা ভিতরে কেউ প্রবেশ করবেন না, সাংবাদিক যারা ভিতরে কেউ প্রবেশ করলে কিন্তু গ্রেফতার হয়ে যাবে। সাংবাদিক যারা ভিতরে কেউ ঢুকবেন না, আস্তে আস্তে ঢুকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী যাদের মদনে তুলে আগস্ট আন্দোলনে ছাত্রদের উপর হামলা করা। আপনাকে কেন আটকে রাখা হয়েছিল? কেন আটকে রাখা হয়েছিল আপনাকে? আস্তে আস্তে ওনারা নিয়ে যাবে, যাবে, ঠিক আছে। এখানে কি কারণে আসছিলেন আপনি? এখানে আসার কারণটা কি? কি কারণে আসছিলেন আপনাকে? ভিতরে আছে আপনারা এমন এমন প্রশ্ন করছেন যেগুলো আপনাদের জানা মিডিয়ার বাইরে আপনারা এটা সুযোগ করে দেন। গরম তো প্রচন্ড গরম, এটা সুযোগ করে দেন। আমরা আসতে পান্নাবে একটু অসুস্থ, মানে সামনে দিয়ে ঢুকছে। শোনেন ব্রিগেডিয়ার শহীদুল্লাহ চৌধুরী ঢাকা জাবুল্লাহ ছোট ভাই, আমি আল্লাহর কসম, আমি আল্লাহর কসম, আমি কসম, আমার মারা বাপুর কসম, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আসেন না
এখানে কাগজ বিক্রি করছে, ঠিক আছে, এদের কাছে আমরা লিস্টের কাগজ পাইছি। আচ্ছা, সেই কাগজটা কি আমাদেরকে গণমাধ্যমকে দেখানো যায় কিনা? না, সেই কাগজটা ঠিক আছে, তার কাছে আছে, ঠিক আছে, তার পকেটে আছে। আচ্ছা, তাহলে তাই আপনারা তো তাকে অবরুদ্ধ করেছেন, তার কাছ থেকে কাগজটা নিয়ে একটু গণমাধ্যমের কাছে দেখান। আচ্ছা, আমরা দেখাতে চেষ্টা করি। বাইরে না কা আমার আমি জুলাই পক্ষে আন্দোলন আমি ডকুমেন্টারি করছি, ঠিক আছে, সব ঠিক আছে। আপনি মন্ত্রণালয়ে একটা ফোন দেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে। এখন দেখেন, আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি ছেড়ে দিবেন, অবশ্যই ছেড়ে দেব। আপনি আজকের দিনে এখানে আসছেন কেন? আজকের দিনে এখানে আসছি, আজকে জানেন না আমি জানি লতিফ সিদ্দিকীর আমি আপনাদেরকে বাদ না, লতিফ সিদ্দিকের জানি না আমি, আপনি জানেন না, আপনি লতিফ সিদ্দিকের কথা আমি জানি না। আমার পাশে ইসিবি চত্বর, ইসিবি চত্বর তিনি এখানে আমি আমার কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। আমি সাংবাদিক না, আমি সাংবাদিক না, আমি তথ্য মন্ত্রণালয়ের, আমি ফিল্ম মেকার, আমি কার্ড দিছি আপনাদের, আবার নেন। আপনি ফিল্ম মেকার হন যাই হন, আমি জুলাই আন্দোলনের এই গুপ্ত আলোচনা এবং এত দুঃসাহস কোথা থেকে তারা পেল? বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় এসে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস কোথায় পেল? আমরা জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছি, এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় আবার নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখানে গাড়িতে তো বসে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে। লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে আরো বেশ কয়েকজন নেতা করে তাদেরকে বাহিনী নিয়ে যাচ্ছে। তাদের বর্তমান পরিস্থিতি দেখার চেষ্টা করছি। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী, আমরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। জুলাই যোদ্ধাদের একটা অংশ তাদের সাথে যোগাযোগ করেছে। রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন গোল টেবিল মিটিং তারা ক্যান্সেল করেছে, হল রুম বরাদ্দ তারা বাতিল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালে
আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে আহত হয়েছেন, সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করেছেন রিপুটাস ইউনিটিতে পতিত আওয়ামী লীগ ৭১ প্রজন্ম মঞ্চের নামে তারা মিটিং করছে। আমরা সাথে সাথে খবর পেয়ে জুলাইয়ের আহত যোদ্ধারা, জুলাইয়ের স্টেক হোল্ডার, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা এখানে এসে আমরা প্রজন্ম ৭১-এর নেতৃবৃন্দকে অনুরোধ করেছি, আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা, তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। এই মেসেজ যখন আমাদের জুলাই যোদ্ধাদের কাছে যখন ছড়িয়ে পড়ে, তখন শাহবাগ, পল্টন, রমনা আশপাশের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রিপুটাস ইউনিটি অবরুদ্ধ করে এবং আমরা প্রশাসনকে অবহিত করি। রমনা জোনের এডিসি সহ রমনা থানার নেতৃবৃন্দ, পল্টন থানার প্রশাসন এখানে এসেছেন। আমরা কোনো মব জাস্টিসের দিকে না গিয়ে আমরা প্রশাসনের হাতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ অপরাপর পতিত আওয়ামী লীগ নেতাদেরকে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করেছি। তারা বারবার আমাদের উপর উল্টো অ্যাটাক করে একটি মবের পরিবেশ তৈরি করেছে। আমাদের জুলাই যুদ্ধের অত্যন্ত ধৈর্য ধারণ করেছে। আপনাদের কাছে সেই ফুটেজগুলো রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের শুধু প্রেসিডিয়াম মেম্বারই নয়, সে একজন ভয়ঙ্কর লেভেলের দুষ্কৃতিকারী, যে ইসলাম ধর্মের নবী, আমাদের ধর্মের অন্যতম স্তম্ভ হজ এবং উমরাকে নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী কটূক্তি করেছিল। আপনাদের সেটা মনে থাকার কথা। আজকে ২৪ পরবর্তী বাংলাদেশে ২৮ থেকে ৩০,০০০ পঙ্গুত্ব বরণকারীর বাংলাদেশে, ৩,০০০ শহীদের বাংলাদেশে পতিত আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে এই রিপুটাস ইউনিটিতে হল রুম ভাড়া করে প্রোগ্রাম করে, মানে জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে। এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাওয়া যাচাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করবো। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের রয়েছে, আমরা পাশাপাশি দেখলাম বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাও রয়েছে। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধা কে, আমরা এটা যাচাই বাছাই করবো, যাচাই করে যে লিগাল যে প্রসিডিউর হবে, আইনগত ব্যবস্থা, সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশ ভারত সীমান্তে ৩টি অলাভজনক স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর, দৌলতগঞ্জ স্থলবন্দর এবং তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রসঙ্গত, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করেন। ওই সময় তিনি বিগত সরকারের আমলে নির্মিত অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দরগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। পরবর্তীতে নৌপরিবহন মন্ত্রণালয় গত ৬ নভেম্বর বাংলাদেশে স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা ৮টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর যাচাই করে। এসব বন্দর কার্যকর বা অকার্যকর তা নির্ধারণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি ৮টি স্থলবন্দর সরেজমিন পরিদর্শন শেষে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি বন্দর বন্ধ এবং একটি বন্দর কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেলেও আমরা এখন পর্যন্ত কালচারালি আজাদি পাইনি। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী বাঙালি জাতীয়তাবাদ নামে আমাদের উপর ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতা যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংস্কৃতির মাধ্যমে ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে কর্নার করা হয়েছে, সেগুলোকে ক্রিমিনালাইজ করা হয়েছে, সেগুলোকে প্রবলেমেটাইজ করা হয়েছে এবং তার প্রতিচ্ছবি গত ৫ দশকে আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে এই বটতলায় শিক্ষার্থীরা তারা একটা কোরআন তেলাওয়াতের আসর করেছিল। কোরআন তেলাওয়াতের আসর করার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে শোকজ দিয়েছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল, সেটা আপনারা জানেন। তো আমরা
শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে এইভাবে যে ক্রিমিনালাইজ করার রাজনীতি, কর্নার করার রাজনীতি, ইসলামের সিম্বলগুলোকে যে আদারিং করার রাজনীতি, সেটা আর চলবে না। কালচারাল ফেসিজম চলবে না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল কালচারালি আমাদের যেই স্বাতন্ত্র্যবোধ আছে, আমাদের যে ঐতিহ্য আছে, সেটাকে ফুটিয়ে তোলার জন্য। তো আজকে যে আমি বললাম কালচারালি আমরা আজাদি পাইনি, সেটার মূল কারণ হচ্ছে কালচারাল ফেসিজম। এই যে মুজিববাদের কালো ছোঁয়া এখন আমাদের সমাজে থেকে গেছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সেই কালচারাল ফেসিস্টরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পরে আমরা এই কালচারাল ফেসিবাদের কবর রচনা করব এবং জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আমরা যদি আমাদের নতুন কালচার বিনির্মাণ করতে চাই এবং বাংলাদেশের যে সমৃদ্ধ কালচার, সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে শহীদ, তাদের স্মৃতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং গত 1 বছর জুড়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। আমরা শহীদ পরিবারের কাছে গিয়েছি, আহতদের কাছে গিয়েছি, তাদের স্মৃতিগুলো শোনার চেষ্টা করেছি। বিগত সময়ে যারা ভিকটিম হয়েছিল তাদের ঘটনাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা এমন একটি কালচার এখানে এস্টাবলিশ করতে চাই, যেখানে মুসলমান যারা আছে তাদের কালচার সে নির্বিঘ্নে সে করতে পারবে, উৎসব পালন করতে পারবে। আমার যে হিন্দু আছে, আমার যে চাকমা, মারমারি, ত্রিপুরা, রাখাইন সহ সকল ধর্মাবলম্বীরাই তাদের নির্ভয়ে তাদের কালচার তারা চর্চা করতে পারবে এবং সেই ধরনের একটা কালচারাল সেন্টারের হাব হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কোনো পরিচয়ের কারণে কাউকে আদারিং করা হবে না, কাউকে ক্রিমিনালাইজ করা হবে না, কাউকে কর্নার করা হবে না। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাগুলো আমরা বারবার বলছি। একটা হচ্ছে ইনক্লুসিভ ইউনিভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা ইনশিওর করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং সে উদ্দেশ্যে আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তো ইনশাআল্লাহ আমরা যখন শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসবো, একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউশন হবে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে। আমরা দেখতে পেয়েছি আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত 11টার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা সবাইকে অনুরোধ করব, নির্বাচনে যে আচরণবিধি দেওয়া আছে সে অনুযায়ী সবাই যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। এবং এর পাশাপাশি আজকে আমরা কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশের একদম আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি। তো এই কলা ভবনে আমরা যদি যাই, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছিলাম, এইখানে যে ক্লাসরুমগুলো আছে, ক্লাসরুমগুলো খুবই হচ্ছে কনজাস্টেড অবস্থায় আছে এবং ক্লাসরুমের যে পর্যাপ্ত ফেসিলিটি এবং এখান থেকে যে সাউন্ড হয়, সাউন্ডের যে পলিউশন এবং এখানে হচ্ছে যে কমন রুম আছে, কমন রুমটা পর্যাপ্ত না এবং কমন রুমের যে স্টাফ আছে, আমাদের একটা প্রস্তাবনা আছে কমন রুমের স্টাফ হইতে হবে অবশ্যই হচ্ছে ফিমেল, কিন্তু এখানে এবং তাদের একই সাথে ট্রেন করতে হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। একই সাথে এই আমাদের যে হচ্ছে গবেষণার জন্য আমাদের কলাভবনের শিক্ষার্থীদের যেভাবে তাদেরকে গবেষণা কাজে সংযুক্ত করা দরকার এবং বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজে তাদেরকে এঙ্গেজ করা দরকার এবং সেখানে যেভাবে বাজেট দেওয়া দরকার তা আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে এই কলাভবনে যে লিফটটা আছে, সেই লিফটে আমরা বিগত সময়ে বিভিন্ন সময় দুর্ঘটনা দেখতে পেয়েছি এবং এতবার অভিযোগ করার পরেও সেই লিফট সংস্কার করা হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসার পরে যে মৌলিক যে সমস্যাগুলো আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেগুলো আমরা সংস্কার করতে বাধ্য করব এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রতিশ্রুতি নয় পরিবর্তনের প্রতিজ্ঞাবদ্ধ স্লোগানকে সামনে রেখে আমাদের এই ইস্তারটি প্রকাশ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, 100 বছরের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল বাংলাদেশের গৌরবময় প্রতিষ্ঠানই নয়, বরং 47-এর দেশভাগ, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের প্রতিটি অধ্যায়ে অনস্বীকার্য অবদান রেখেছে। আবেগ, অনুভূতি ও সংগ্রামের প্রতীক হিসেবে ঐতিহাসিক এই বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে স্বাধীনতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম ধারক ও বাহক হিসেবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার চর্চার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। সেই অভিযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন ডাকসু নির্বাচনের জন্য একটি প্যানেল ঘোষণা করেছে।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নজিরবিহীন দমন নিপীড়নের শিকার হওয়া এবং সর্বদা অগ্রণী নেতৃত্ব প্রদানকারী সংগঠন হিসেবে আমরা 10টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও আধুনিক করে তুলবে এবং গড়ে তুলবে একটি নিরাপদ শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে। আমরা বিশ্বাস করি এই 10টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আমরা সবাই মিলে শিক্ষার্থীদের ম্যান্ডেট ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করব। এখন এই 10টি প্রধান পরিকল্পনা আপনাদের সামনে বিশদভাবে তুলে ধরবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্রছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান, শিক্ষণীয় এবং একই সাথে আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে, সেই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ। গ্যাসজোন গণরম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও পথের শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন। ক্লাসরুম সংকট নিরসনে সময়োপযোগী অবকাঠামোগত সম্প্রসারণ ও শ্রেণী কক্ষ বৃদ্ধির কার্যক্রম শুরু করুন। শিক্ষার্থী নিপীড়ন, র্যাগিং, অনলাইন অফলাইনে ঘৃণা ও মিসইনফরমেশন প্রতিরোধে ডাকসুর অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যে কোনো জরুরি প্রয়োজনে 24 ঘন্টা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্পলাইন চালু। ক্যাম্পাসে মাদক সেবী ও ভবঘুরে সহ শিক্ষার্থীদের অনধিকার প্রবেশ রোধ, পুরো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের আলো জ্বালানো নিশ্চিত করা। হলে বিশেষ সেল গঠন করে তার মাধ্যমে হলে কোনো প্রকার অছাত্র অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগের অংশ হিসেবে নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হয়। আবাসিক হলগুলোকে মশা ও সার পোকা মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া, খাবারের উপর ভর্তুকি বৃদ্ধি, পুষ্টিবিদদের সমন্বয় টিম গঠন করে খাবার সমূহের স্বাস্থ্যগত ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার গুণগত মান উন্নতি। বিভিন্ন অনুষদ ও বিভাগীয় এলাকায় যেমন মোকাররম ভবন, কার্জন হল ইত্যাদি বিবেচনায় নিয়ে নতুন ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া স্থাপন, যেন সব শিক্ষার্থী সহজেই সাশ্রয়ী স্বাস্থ্যকর খাবার পেতে পারে। এবার আমরা বিভিন্ন ইশতেহার করছি। আমাদের যে বিভিন্ন ইশতেহারে বলা আছে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। এর মাঝে আছে নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ এবং সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করে। প্রতিটি আবাসিক হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকিতে সেঞ্চারি প্যাড, ভেন্ডিং মেশিন স্থাপন এবং হলে সকল পরিচ্ছন্ন কর্মী যেন নারী হয় তা নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্যসেবা ইউনিট চালু করুন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে সান্ধ্য বিরোধের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলে নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলোতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করেন। জরুরি প্রয়োজনে হল থেকে প্রস্থানের জন্য লোকাল গার্ডিয়ানের অনুমতি জটিলতা দূর করে নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় হল প্রবিষ্টের অনুমতি ক্রমে রাতে হল থেকে প্রস্থানের নিয়ম সহজীকরণ। অনাবাসিক নারী শিক্ষার্থীরা যেন হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আবাসিক হলগুলিতে যৌক্তিক সময়কালে রাত্রি যাপন করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিকালে বেকার নারী গ্রাজুয়েটদের জন্য 6 মাস মেয়াদে স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ। এর মধ্যে লাস্ট ওয়ান, নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তহবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করেন। এবার আমাদের ইশতেহার নৌকেন শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ঔষধ সমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। সকল আবাসিক হল 24/7 অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও ফার্স্ট এইড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা। প্রতিটি শিক্ষার্থীকে সহজে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বীমা সেবার আওতায় নিয়ে আসা এবং বীমার টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করে। শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। লাস্ট ওয়ান হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য এখন আমাদের মধ্যে একজন ভাই বক্তব্য দেবে। তারা ছাত্রদের বিরুদ্ধে যে প্রতিশোধ, তারা এই প্রতিশোধ এখনো থামাবে না। তাই আমাদের সকলের উচিত এই ধরনের ফ্যাসিস্টের কোলাবোরেটর যারা আছে তাদের এই মুহূর্তে পদত্যাগ করা এবং আমরা এখানে মাসুদের যে বহিষ্কার, এই বহিষ্কারের দাবিতে এখানে আসছি। এটা তো হঠাৎ করে হয় নাই। গতকালকে যে আমরা শান্তিপূর্ণ যে আন্দোলন করছিলাম, আমরা ঠিক করেছিলাম যে আমরা শ্যামলীর দিকে আগাবো, আমরা আগাইতেও পারিনি। ইন্টারকন্টিনেন্টাল পাস করতে না করতে পুলিশ আটকেছে এবং আমরা পুলিশকে সম্পূর্ণ শ্রদ্ধা করেই আমরা ওখানে বসে গিয়েছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন চলতেছিল, ওই আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে হামলা করে, নিজে গা পরে এসে হামলা করে আমাদের। আমি ফ্রন্ট লাইনে ছিলাম সেখানে, আমরা সম্পূর্ণভাবে নিজে শান্তিপূর্ণভাবে বসে আন্দোলন করতেছিলাম, পুলিশ এখানে গায়ে পড়ে হঠাৎ করে এসে উপরে পড়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করে এবং আমাদের উপর টিয়ারশেল যুক্ত জেট স্প্রে নিক্ষেপ করে। এটা কেন করবে পুলিশ? এবং পুলিশ এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করে ছাত্রদের উপর। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোন সাহসে লাঠিচার্জ করবে? এরপর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি পুলিশ সদস্যরা হাসপাতালে শুয়ে নাটক করতেছে যে ওদের আহত করেছে। আমরা হেক্সা ছুরি নিয়ে, স্কেলকে ওরা বলে হেক্সা ছুরি, আমরা হেক্সা ছুরি নিয়ে নাকি ওদের আক্রমণ করেছি। এই ধরনের নাটক এই বাংলাদেশে চলবে না। আন্দোলনের পরে আমরা দেখেছি, আগে 26 জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি যে পুলিশের আচরণ, আমরা পুলিশকে একবার ছেড়ে দিয়েছি, স্টুডেন্টরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পুলিশ আরেকবার যদি এরকম স্টুডেন্টদের উপর হামলা করে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব। আজকে আমরা ডিসি মাসুদের পুতলিকা পুড়িয়ে এর ঘোর প্রতিবাদ জানিয়েছি। সামনে যাইয়া ওইখানে আমরা বসতাম, ওইখানে আমরা জানাতাম, তারা বলছে বিকাল 3টা পর্যন্ত সময় দিবে, আমরা ওখানে বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতাম। এটা ছিল আমাদের কথা। কিন্তু আপনারা দেখবেন পুলিশ দুই পাশ থেকে, তারা সামনে দিয়ে না আটকাইয়া, আপনারা হয়তো খেয়াল করছেন, দুই পাশ থেকে সাউন্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড নিক্ষেপ করছে। আমাদের মেয়েদের যারা আন্দোলনে ছিল তাদের দিকে তারা টিয়ার শেল নিক্ষেপ করছে। এই ধরনের মাসুদরা, আপনারা দেখবেন এই ধরনের মাসুদরা হলো স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে পুলিশের দমন পীড়ন চালাইছে, আমরা যে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি, তারা এই বদলা নিতে রাস্তায় নামছে। এই ধরনের ফ্যাসিস্টের কোলাবোরেটর যারা জুলাই আন্দোলনের ছাত্রদের বিপক্ষে ছিল, আমরা তাদের অবিলম্বে এখন পদত্যাগ চাই এবং মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই আমাদের পাশাপাশি আমাদের 3 দফা অবশ্যই আছে, কিন্তু এখন 3 দফার সাথেও মূল লক্ষ্য হলে মাসুদের বহিষ্কার। 3 দফার কমিটি আছে, আপনারা দেখবেন যে কমিটি আছে তারা উপদেষ্টা কি বলছে, উপদেষ্টাদের সাথে মিটিং করতে, কিন্তু আপনারা দেখবেন তারা উপদেষ্টাদের সাথে যাইয়া বারবার কোনো ধরনের সমাধান তো দূর, তারা মিটিংয়েই আসতে চায় না।
উপদেষ্টারা আমাদের সাথে মিটিংয়েই বসতে চায়নি। কালকে যেই শিক্ষার্থীদের উপর আন্দোলন হয়েছে, এই দেশ কেমন হয়েছে? এই কমিটির উপর কাজ নাই আপনাদের। কমিটির উপর কমিটি কোনো ধরনের কাজই করছে না। আপনারা দেখবেন তারা কোনো দাবি মানতে চাইছে না, তাহলে আমরা ওই কমিটির উপর কিভাবে আস্থা রাখবো? আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরো বাংলাদেশ থেকে বিএসসি ইঞ্জিনিয়াররা একত্র হয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে যত বিএসসি ইঞ্জিনিয়ার ছিল, সমস্ত জেলা থেকে, সমস্ত বিভাগ থেকে আমরা প্রাণের দাবি নিয়ে এসেছি। বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থায় যেন সঠিক এবং মেধাবীদের মূল্যায়ন করা হয়, সেই জন্য আমরা এখানে এসেছি। আমাদের যে 3 দফা দাবি ছিল সেটা নিয়ে আমরা বলবো। আমাদের প্রথম যে দাবি ছিল সেটি হলো সরকারি চাকরির ক্ষেত্রে নবম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ বা সমমানের পদে যদি চাকরিতে ঢুকতে হয় তাহলে তা হতে হবে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে। সেখানে কোন রকম প্রমোশনাল কোটা থাকতে পারবে না। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হলো সরকারি চাকরির 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এইখানে যে শতভাগ ডিপ্লোমা কোটা আছে এটাকে পরিহার করে তার সকলের জন্য উন্মুক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। সেখানে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হোল্ডার দুজনই পরীক্ষা দেবে। মেধার ভিত্তিতে যারা টিকবে তারা সেখানে চাকরি করবে। যদি এমনটা হয় তারা মেধার পরিচয় দিয়ে সেখানে শতভাগ চাকরি পেয়ে যাচ্ছে, তাতে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো রকম সমস্যা নাই। এবং এর সাথে আমাদের প্রাণের যে আরেকটি দাবি সেটি হচ্ছে যদি কারো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকে তবে সে তার নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। এবং এই দাবি আদায় করার জন্য আমাদের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিষয়ে আমরা বিস্তারিত বলবো। আমাদের আগে শিহাব ভাই আমাদের প্রাণের 3টি দাবি আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা যেটা বলতে চাই সেটি হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করতে হবে। আমাদের প্রেসকৃত দাবিগুলির পক্ষে কমিটির আলোচনায় একটি রোড ম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং 10ম গ্রেডে কোনো রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে একটি মিথ্যা দাবি করা হয়। এটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে দাবি করা হয় আমাদের এই যে ছবিটি, এইটি ত্রিপলি 21 ব্যাচের রাফিদ খান, এই ছবিটি এই ঘটনার সাক্ষী আমরা সবাই। এখানে দাবি করা হয় AI প্রযুক্তি দিয়ে তৈরি। আমরা এই ধরনের মিথ্যাচারের প্রতিবাদ জানাই। ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। নেতৃত্বে কালকে আমাদের শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার জন্য তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। আপনারা সবাই দেখেছেন কালকে আমাদের শিক্ষার্থীদের উপর কি নির্মমভাবে হামলা চালানো হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে তারা হামলা চালিয়েছে এবং শুধু হামলাই চালায় নাই, তারপর তারা কি পরিমাণ নাটক করেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ডিসি মাসুদ এক বক্তব্যে বলেছেন আমরা নাকি হ্যাকসা চাকু নিয়ে ঘুরি। তার বক্তব্যের প্রমাণ অনতিবিলম্বে দিতে হবে। তিনি দিতে না পারেন তবে তিনি প্রকাশ্যে সবার সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে। ডিসি মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। সবাই ছিলেন, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ডিসি মাসুদ উনি আমাদের কারো কথা চিন্তা না করে আমাদেরকে রাস্তায় টোকাইয়ের মতো আমাদেরকে ট্রিট করছে। আমরা কি কোনো সন্ত্রাসী? আমাদের উপর হামলা কেন হবে?
চাই, আমরা চাই তাকে বহিষ্কার করা হোক। 50-এর বেশি শিক্ষার্থী আহত, এর দায়ভার কে নিবে? একজন গুরুতর আহত, তার পেটের ভিতরে পর্যন্ত স্প্রিংটা ঢুকে গিয়েছে, এর দায়ভার তাকে নিতে হবে এবং তাকে বিভিন্ন দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সরকারের 2 উপদেষ্টার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে বুধবার রাতে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের দাবি দাওয়া নিয়ে আজ বৃহস্পতিবার আবারও সরকারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় রেল ভবনে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের 1.5 ঘন্টার মতো আলোচনা হয়। বৈঠক শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান, কোটার ভিত্তিতে এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদের নবম গ্রেডকে পরিপূর্ণরূপে মেধাবীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, দেশের প্রকৌশল খাতের উন্নয়নের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। আলোচনায় কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। দিনের শুরুতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের ঘটনায় দুঃখ প্রকাশ করলে তারা অবস্থান কর্মসূচি তুলে নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন আপাতত তারা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পালন করবেন না। আজ বিকেল 5টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৈঠকে বসে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তবে এরই মধ্যে বেশ কিছু শিক্ষার্থী আজকের জন্য সব প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন। ফলে আজ কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। জুলাই মাসের গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। গোয়েন্দা সূত্র অনুযায়ী দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দিল্লিতে এক গোপন বৈঠকে মিলিত হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। এই বৈঠকে তারা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠার কৌশল নিয়ে আলোচনা করেছেন বলেও জানা গেছে। গোয়েন্দা সূত্রের তথ্যানুসারে এই বৈঠকে সাইফুল আলম মাসুদ শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছেন এবং আরও 2,000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই অর্থের বিনিময়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে একটি ভয়াবহ নাশকতার ছক কষা হয়েছে। বিভিন্ন দেশে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী, প্রাক্তন আমলা, সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে এই নীল নকশা প্রস্তুত করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে বলেও জানা যায়। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে পবিত্র উমরা পালনের কথা বলে সাইফুল আলম মাসুদ মূলত দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দেখা করতে মক্কায় গিয়েছিলেন। মক্কার বিলাসবহুল ফেয়ারমন্ট হোটেলে বসে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি দেশ থেকে পাচার করা অর্থের বিনিময়ে একটি হোটেল কেনার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও বৈঠক করেন। মক্কায় বৈঠক শেষে 4 আগস্ট এস আলম মদিনায় চলে যান এবং ইলাফ আল তাকওয়া হোটেলে ওঠেন। সেখানে তিনি চট্টগ্রামের কিছু আওয়ামী পন্থী ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন। 2 দিন মদিনায় থাকার পর 6 আগস্ট তিনি বিশেষ ফ্লাইটে আরব আমিরাতের দুবাই হয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। দিল্লি সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা পারভিন ও তাদের ছোট ছেলে সহ ইসলামী ব্যাংকের একজন সাবেক চেয়ারম্যান। তারা দিল্লির বিখ্যাত 5 তারকা হোটেল দ্য ওবেরয় নিউ দিল্লিতে ওঠেন। দিল্লি সফরের সময় এস আলমের সঙ্গে পলাতক সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ আলী আরাফাত সহ আরও অনেকেই সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দেশকে অস্থিতিশীল করার বিষয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক আলোচনা হয় বলে জানা গেছে। এস আলমের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল
8ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে তার গোপন বৈঠক। ওই দিন দুপুরে তিনি সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস হোটেলে রেখে একটি নম্বরবিহীন গাড়িতে করে শেখ হাসিনার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। পথে 2 বার গাড়ি পরিবর্তন করে তিনি দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে অবস্থিত শেখ হাসিনার বাসভবনে পৌঁছান। সেখানে তিনি দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত অবস্থান করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে এস আলমের একান্ত আলাপ হয়। বৈঠকে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এই বৈঠকে শেখ হাসিনা এস আলমের কাছে 4,500 কোটি টাকা চান এবং এস আলম মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71 আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঢাকায়। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুপ্ত আলোচনা এবং এত দুঃসাহস কোথা থেকে তারা পেল? বাংলাদেশের রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় এসে তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার দুঃসাহস কোথায় পেল? আমরা জীবনের অর্ধেক শেষ হয়ে গিয়েছি। এই বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় আবার নিজের জীবনকে বিলিয়ে দেব, কিন্তু কোন ষড়যন্ত্র আমরা মেনে নিব না। ব্যবহার করে বিগত 15 বছর তারা বিএনপি জামাতকে নিধন করছে, আবার এখন 71কে ব্যবহার করে আবার পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করে। 71কে ব্যবহার করে যে কোনো কিছুতে তারা 71কে ব্যবহার করে। তারা ছাত্রজনতাকে হত্যা করছে, 71কে ব্যবহার করে রাজাকার বলে ছাত্রজনতাকে হত্যা করছে। এখন আবার তারা 71 মঞ্চ ব্যবহার করে আবার তারা এখন আবার জাতিকে আবার এই ফ্যাসিবাদের দিকে ফ্যাসিবাদ পুনরুত্থান আবার তারা সাহস করে করেছে। ছাত্রজনতা বেঁচে থাকতে 10 মিনিটের মধ্যে যে কোনো জায়গায় ফ্যাসিবাদকে পতন করার জন্য ছাত্রজনতা প্রস্তুতি ইনশাআল্লাহ। একটি গোল টেবিল মিটিং এর আয়োজন করেছে। যেই মিটিং এ প্রধান অতিথি ছিল সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল লতিফ সিদ্দিকী। আমরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম গতকাল। জুলাই যোদ্ধাদের একটা অংশ তাদের সাথে যোগাযোগ করেছে। রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেছেন গোল টেবিল মিটিং তারা ক্যান্সেল করেছে, হল রুম বরাদ্দ তারা বাতিল করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকালে আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করে আহত হয়েছেন, সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করেছেন রিপোর্টার্স ইউনিটিতে পতিত আওয়ামী লীগ 71 প্রজন্ম মঞ্চের নামে তারা মিটিং করছে। আব্দুল লতিফ সিদ্দিকী সহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী 71 প্রজন্ম মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে ডিআরইউতে উপস্থিত হন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জনগণই আমাদের হাতে তুলে দিয়েছে, এখন এদেরকে আমরা নিয়ে যাবো, নিয়ে যাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত হবে, আইনগতভাবে যেটা হবে সেটা আমরা করব। আমরা এখনো যাই না যে কে আসলে মুক্তিযোদ্ধাকে, আমরা এটা যাচাই বাছাই করবো, যাচাই করে লিগাল যে প্রসিডিউর হবে আইনগত ব্যবস্থা সেটা আমরা পদক্ষেপ গ্রহণ করব। আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক রাশেদ বলেন, এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি, পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গঠিত মঞ্চ 71 গত 5ই আগস্ট আত্মপ্রকাশ করে। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আব্দুল্লাল মাহমুদ বীর প্রতীক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। কি বলবো, শেখ হাসিনা ছিলেন আপনার ক্লিওপেট্রার নাম শুনেছেন আপনার ইতিহাসে। সবচেয়ে অত্যাচারী এবং সবচেয়ে লোভী একজন মিশরের রানী। সেই ক্লিওপেট্রার চরিত্র অভিনয় করেছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেলর। তার বক্তব্যে বলেছেন যে ক্লিওপেট্রা চরিত্র অভিনয় করতে গিয়ে কোন দৃশ্যে আমাকে 60 থেকে 65 বার আমার কস্টিউম চেঞ্জ করতে হয়েছে, পোশাক পরিবর্তন করতে হয়েছে। আওয়ামী লীগ হচ্ছে সেই ধরনের কথায় কথায় প্রত্যেকটি দৃশ্যে বারবার কস্টিউম পরিবর্তন করা, চরিত্র পরিবর্তন করা দল। তাদের সঙ্গে তো তুলনা কোনো কিছু হতে পারে না। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, তালপট্টির ব্যাপারে জিয়াউর রহমান সাহেব প্রথম বলেছেন
যে বাংলাদেশের শান্তি বিঘ্নিত হলে উপমহাদেশের শান্তিও সব জায়গায় নষ্ট হয়ে যাবে, এটা সবার বোঝা উচিত। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই অবস্থা যেটা, সেই অবস্থাটার প্রতি আমরা সবসময় পরিপূর্ণ শ্রদ্ধায় থাকি, পরিপূর্ণভাবে একটি হৃদয়ের একটি উচ্চ স্তরে ভিন্ন জায়গায় তাদেরকে আমরা স্থান দিয়ে থাকি এবং থাকি বলেই আমরা মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় যা হচ্ছে সেটা সবসময় একই রকম নয়। ইংরেজিতে একটি কথা আছে, হোয়াট ইজ পপুলার নট অলওয়েজ রাইট, and what is right not always popular. সবসময় যে জিনিসটা ঠিক সেটা জনপ্রিয় হবে এমন না, আবার সবসময় যেটা জনপ্রিয় সেটা যে সঠিক তাও কিন্তু না। এটা দুই দিকই রয়েছে। সমুদ্রের দিকে যখন নদী গিয়ে ধাবিত হয়, মিলে যায়, সমুদ্রের বুকে বিলীন হয়ে যায়, তার আগে এই নদীতে কচুরিপানা থাকে, এই নদীতে কখনো কখনো দুর্গন্ধযুক্ত জিনিস থাকে, কখনো কখনো অন্যান্য আবর্জনা থাকে, আবার এই নদী থেকে পানি বিশুদ্ধ হয়ে কিন্তু আমাদের পানি পান করার পানিও যোগান দেয়। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল হচ্ছে একটা বহমান নদীর মতো একটি রাজনৈতিক সংগঠন। এই নদীতে সবকিছু থাকবে, এই নদীটাকে বুকে ধারণ করবে সহ্যের সাথে, ধৈর্যের সাথে, এবং একে সমুদ্রের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেলার মধ্যে যে তৃপ্তি, সৃষ্টির প্রতি যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল তাদের সকল কর্মকাণ্ডে বহাল রাখবে। এই প্রত্যাশা রেখে আমি বলতে চাই, আজকের দিনে গণতন্ত্র পুনর্নির্মাণের যে পদক্ষেপ আজকে চলছে সারা বাংলাদেশে, এর মাঝখানেও কিছু কিছু বিতর্কিত জিনিস উত্থাপন যারা করতেন, তারাও মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় এমনটা করেছে, একই কাজ আজকে করছে। খুব অবাক লাগে, যারা সবার আগে 5ই আগস্টের পরে সবার আগে যারা বলেছেন তাদের সারা দেশের 300 আসনে তারা তাদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছেন, যে রাজনৈতিক দলটি, তারাই আবার বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাহলে কোনটা ঠিক? আগে যে 300 আসনে প্রার্থী দিলেন ওইটা ঠিক, নাকি পিআর পদ্ধতি ঠিক? এই জায়গাটা আগে ঠিক করেন, আগে এই জায়গাটা ঠিক করেন, না করলে তো হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল 1975-এর 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মনে করে দেখেন, কোনো সরকার বাংলাদেশে ছিল না। এই হাসিনা পতনের পরেও 5 থেকে 7ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তাতে কি দেশ মরে গেছে? দেশের দেশপ্রেমিক নাগরিকরা হারিয়ে গেছে? তাদের হৃদয় কি বন্ধ হয়ে গেছে? আপনারা যদি মনে করে থাকেন, আপনারা ভুল করবেন। যারা এই নতুন নতুন জিনিস আমদানি করে এইখানে দেওয়ার চেষ্টা করছেন, তাদের মনে রাখা উচিত দেশের স্বকীয়তা, এই দেশের মানুষ, এই দেশের কালচার, কৃষ্টি, আমাদের যা কিছু আছে, এটাকে ধারণ করার মতো প্রশস্ত হৃদয় আমাদের সবার আছে, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সুতরাং লড়াইটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আপনারা 71-এ দিয়েছেন, এখন কেন পারবেন না? এই যে প্রজন্ম যারা আছে তাদেরকে সাথে নিয়ে দিবেন, আমরা আপনাদের পাশে রয়েছি। বিএনপি দেশ পরিচালনায় আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। শহীদদের বীরুত্তম থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দিনে জনাব তারেক রহমান। একটা রাজনৈতিক দলের উদাহরণ দেখান যে মাত্র 1 বছরের মাথায় ছোট ছোট অনৈতিক কাজের জন্য 3000-এর উপরে নেতা কর্মীকে বহিষ্কার করেছেন না। 3000-এর উপরে কোন রাজনৈতিক দলের ইতিহাস আছে এই বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে যারা অনৈতিক কাজ করেছেন, কোথাও গিয়ে চাঁদা চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরকম উদাহরণ আছে। যৌথ বাহিনীর হামলায় আমাদের একটা জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, আমরা একটা প্রতিবাদ পত্র পাঠাই নাই কোথাও। আর কি দেখাতে চান? আর কি দেখতে চান? বারবার শুধু বিএনপি। হ্যাঁ, বিএনপির গায়ে ঢিল মারেন, বিএনপি তো ফলবান গাছ, আমাদের আপত্তি নাই। বিএনপির চামড়া খুলে নেন, বিএনপি তো অর্জুন গাছ, এই চামড়া দিয়ে যদি আপনাদের উপকার হয় করেন, কিন্তু অর্জুন গাছ কিন্তু এই চামড়া নিলে পরে মরে না। এই বাস্তবতাটা মনে রাখতে হবে। বিএনপিকে কখনো ফলহীন বৃক্ষ করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে বেড়েছেন, এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন, সেই দিন দেখার অপেক্ষায় রয়েছি। মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সেই দিনটা ইনশাআল্লাহ উদযাপন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া খানম জেরিন, সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট, সেশন 22-23।
শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে জিএস পদপ্রার্থী। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস পদপ্রার্থী। নারীদের নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে এবং এটা আমরা বারবার বলেছি। দেখেন, নারীদের হলে অনেক সমস্যা আছে। তো নারীদের হলের সমস্যাগুলো আমি যদি বলতে চাই, প্রথমেই আমাদের আবাসনের যে সংকটটা, আবাসন সংকটটা আমরা নিরসন করতে চাই। এই আবাসন সংকট কিন্তু 1 বছরে আমরা মনোনীত হয়ে গেলেই যে নিরসন করতে পারবো ব্যাপারটা এরকম না। কিন্তু আমরা সবসময় চাইবো, আমরা প্রথমে উদ্যোগটা নিয়ে যাব, তো নেক্সট যারা আসবে বা আমরাও যদি আসি, আমরা এই আবাসন সংকটটা নিরসন করার চেষ্টা করব। তারপর যদি বলি, আবাসনে আরেকটা সমস্যা হচ্ছে আমরা ডাবলিং করে থাকি, প্রত্যেকটা হলে মেয়েরা ডাবলিং থাকে। তো এটা আমার মনে হয় না এটা কোনো স্যানিটেশন বা আমাদের কোনো হাইজিনের ভালো পর্যায়ে পড়ে। তো আমি চাইবো এমন একটি হল আমাদের জুনিয়রদের উপহার দিতে, যেখানে একটা বেডে একজন শিক্ষার্থী থাকতে পারবে। না, আরও অনেক কিছু আছে। দেখেন, নারীরা, আমরা যারা হলে থাকি, আমরা কিন্তু অবাধে নারীদের হলে প্রবেশ করতে পারি না। তো আমরা চাই আমাদের যে আইডি কার্ডগুলো আছে, এই আইডি কার্ড দেখিয়ে ছেলেরা যেমন একটি হল থেকে আরেকটি হলে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারে, আমার যারা ফ্রেন্ড আছে, আমার যারা আপুরা আছে, জুনিয়র আছে, সবাই যেন আমাদের হলগুলোতে অবাধে প্রবেশ করতে পারে। এবং আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদের মায়েরা কিন্তু হলে আসলেই আমাদের সাথে দেখা করতে ভেতরে যেতে পারে না। তো এছাড়াও দেখেন, গেস্ট রুম যেটা আছে আমাদের, অতিথি কক্ষে কিন্তু মায়েরা এসে সবসময় এটা খোলা পায় না। আমি চাইবো সবসময় যেন এটা 8টা থেকে 10টা পর্যন্ত, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যেন গেস্ট রুমগুলো খোলা থাকে। আমাদের বাবা মা বা অভিভাবক যেই আসুক, তারা যেন আমাদের সাথে দেখা করতে পারে। এবং আমি একটা জিনিস সবসময় চাইবো, যেন মায়েরা একবার হলেও আমাদের হলে এসে দেখতে পারে আমরা কোথায় থাকি। আমি তো আসলে কিছুই না, সকল অধিকার তো তাদেরই। আমার আপুদের ইস্তেহারের মাধ্যমে কিন্তু আমি আজকে এখানে এসেছি। আমি নিজে থেকেই দাঁড়িয়ে যাইনি, তারা আমাকে পছন্দ করে বলেই, একটু সমর্থন পাচ্ছি বলেই কিন্তু মনোনয়নপত্র গ্রহণ করার সাহস দেখিয়েছি। তো অবশ্যই আমি চাইবো আপুদের ইশতেহারগুলো, আমার যে ইশতেহারগুলো দিয়েছি, আপুদের যে চাওয়া, এই জিনিসগুলো পূরণ করার। আর আরেকটা জিনিস বললেন, আমি যদি পূরণ করতে না পারি তাহলে কি হবে? আমি যদি পূরণ করতে না পারি তাহলে ওনারা তো আমাকে রাখবেই না। এই অধিকারও তো তাদের আছে আমাকে এই পদ থেকে বহিষ্কার করে দেওয়ার, বা আমাকে, আমরা ছাত্রলীগ যদি সরাতে পারি, আমরা কেন এরকম ছোটোখাটো পদ থেকে যখন ইস্তেহারগুলো বাস্তবায়ন করবো না, তখন আমরা তাদের রাখবো কেন? ভালোভাবে আমাদের চলাচল করতে দিবে, আমরা এটা মেনে নিলাম। যখন আমাদের ক্যাম্পাসের মধ্যে নারীরা হেনস্থার শিকার হয়, আর যখন গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারকৃত মানুষকে তারা ছাড়িয়ে আনে এবং ফুলের মালা দিয়ে বরণ করে, তাহলে সেই ছাত্র শিবির আমাদেরকে কতটা নিরাপদ পরিবেশ ক্যাম্পাসে উপহার দিবে, এটা আমরা বুঝতেই পারছি। আর অবশ্যই আমরা ছাত্র যদি বিজয়ী হই, আমরা নারীদের জন্য ক্যাম্পাসে সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ রাখবো এবং আশা করি এই ব্যাপারে আমাদেরকে সবাই সমর্থন করবে, পাশে থাকবে। আমরা আসলে এতদিন পরে একটা ডাকসু নির্বাচন পেয়েছি, আমরা এটা নিয়ে খুবই এক্সাইটেড এবং আমরা মনে করছি খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হবে। সমর্থন পাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা, 9 তারিখ দেখা যাবে। ভাই, শিক্ষার্থী বান্ধব কাজের জন্য বলতে গেলে আমার একটু প্রিপারেশন লাগবে, আমি জানি, বাট এই নামগুলো প্যাচ লেগে যায় আর কি। আমাদের কমন রুম নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এখন আমি গুছিয়ে বলতে পারছি না। আমাদের FBS, তারপর কলাভবন, অনেক কিছু নিয়ে কাজ হয়েছে, বাট আমি গুছিয়ে এখন বলতে পারছি না। এটার জন্য সরি, আপনারা যতটুকু নিয়েছেন এইটুকু একটু করে দিবেন। আমি হচ্ছি রাবেয়া খানম জেরিন, সদস্য সচিব, শামসুন্নাহার হল শাখা ছাত্রদল। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ ছাত্রদল মনোনীত প্যানেলে শামসুন্নাহার হল সংসদে সদস্য। টেকনাফ কক্সবাজার মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির ক্ষমতা বিস্তারের পর থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলেদের উপর অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত 9 দিনের ব্যবধানে 51 জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেন মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি। এদের মধ্যে টানা 4 দিনেই অপহৃত হয়েছেন 46 জন জেলে। স্থানীয় প্রশাসন ও জেলেদের তথ্য অনুযায়ী 17 আগস্ট 5 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং সবশেষে 26 আগস্ট 13 জন জেলেকে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে কোনো জেলেকে এখনো পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
জেলে ও ট্রলার মালিকরা জানিয়েছেন আরাকান আর্মি স্পিডবোট নিয়ে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদের নাইখারদিয়া এলাকায় জেলেদের ধাওয়া করছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশের জলসীমানার ভেতরে ঢুকেও জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এতে করে জেলেদের মধ্যে বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে। এমনকি ২৬শে আগস্ট আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে, যেখানে কোস্টগার্ড ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। অপহৃত জেলেদের স্বজনরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ট্রলার মালিকরা জানান, আরাকান আর্মি অপহৃত জেলেদের মাঝে মধ্যেই ফেরত দিলেও তাদের মাছ এবং জাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট BN সাকিব মেহবুব জানান, বারবার সতর্ক করার পরও জেলেরা জলসীমা অতিক্রম করছে, যার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। তবে নাফ নদে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে এবং জেলেদের জলসীমা অতিক্রম না করার জন্য সতর্ক করা হচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নদীর নাব্যতা সংকটের কারণে ভাটার সময় জেলেদের অনেক সময় মিয়ানমারের জলসীমানা অতিক্রম করতে হয়, আর এই সুযোগেই আরাকান আর্মি তাদের অপহরণ করছে। অপহৃত জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য বিজিবি ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। এছাড়াও নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের টহল ও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের অধীনে কোনো সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি না। এটা তার নিজের দল, এনসিপি তার নিজের দল, আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে এবং জামাতই দেশ, প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতেছে এবং তাদের পিছনে একটা, ওই যে আমি বারবার বলি, একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল। এটা নিন্দা জানানোর ভাষা আমার নাই। রিপোর্টার্স ইউনিটিতে একটা মিটিং করতেছে, তারা তো বিদেশি কোনো লোক না, যারা জনাব লতিফ সিদ্দিকী মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন, তখন তিনি মুক্তিযুদ্ধের সময় ৭১ সনে MPA ছিলেন, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার অবদান অপরিসীম। সেই লতিফ সিদ্দিকীর বয়স এখন ৮৭ বছর। সেই লতিফ সিদ্দিকীকে আটক করা হইলো, তাকে অপমান করা হইলো বা মিটিং ভেঙে দেওয়া হইলো। যারা ভেঙে দিয়েছে আমি তাদেরকে বলবো, তারা এই দেশের সবচেয়ে অপরিণামদর্শী। তারা বুঝতেছে না এই দেশের পরিণামটা কি হবে। এবং তাদের পিছনে একটা, ওই যে আমি বারবার বলি, একটা কালো শক্তি আছে যারা এই দেশ দখল করে ফেলছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে অত বেশি মঙ্গল। আর বিএনপি যদি না বুঝে তাহলে এই দেশের কপালে অনেক বেশি দুঃখ আছে। আমি এটার, এই ঘটনার চরম নিন্দা প্রকাশ করছি এবং ঘৃণা প্রকাশ করছি। এবং সরকারকে কি বলবো, আমি এই দেশের সমস্ত মানুষকে আমি বলছি, আপনারা সাবধান হন, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করুন, এই কথাটা আমি বলছি। এটা বাংলাদেশ হলে এটা হওয়ার কথা না। আমি যে সবসময় বলি, এটা বকলমে, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা বাংলাদেশ না। এটা, এই দেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে এখন রুদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এটা হলো এই দেশ। আমি এটা বললে অনেকেই মনে করে আমি বেশি বলতেছি, কিন্তু এটাই সত্য। এই দেশে মুক্তিযুদ্ধের কথা আর বলা যাবে কিনা জানি না, এদেশে স্বাধীনতা সংগ্রামের কথা আর বলা যাবে কিনা জানি না, মুক্ত চিন্তার কথা কেউ বলতে পারবে না, এটাই আমার মনে হয়। না, বিএনপি ছিলাম কথাটা ঠিক না। একটা, আমি এই দলের এই সদস্য ছিলাম, আমি নেত্রীর উপদেষ্টা ছিলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ছিলাম। আমার যে কোনো কথার কারণে বা কর্মকাণ্ডের কারণে আমাকে তো বিএনপিতে বহিষ্কার করা হয়নি। আমার পদ স্থগিত রাখা হয়েছে, এমনকি আমার কথাও বন্ধ করা হয়নি। কাজে আমি বিএনপি না, এই কথাটা কেন বললে? আমি তো এখনো বিএনপি। 3 মাস পরে তারা তো আমাকে নিতেও পারে আর আমি তো যাইতেও পারি। কাজে এটা বিএনপি, আমি আছি বিএনপিতে। বিএনপি এইটার ব্যাপারে চরম নিন্দা প্রকাশ করা উচিত মারাত্মকভাবে, এবং বিএনপি এটার প্রতিকারের জন্য তাদের
তার অ্যাকশানে যাওয়া উচিত, রাজনৈতিক অ্যাকশান, এমন না যে আমি বলছি মারামারি করে, অ্যাকশানে যাওয়া উচিত এবং চরমভাবে নিন্দা করে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত, রাজনৈতিক প্রতিরোধ। নাহলে এটা একদিন বিএনপির ঘাড়েও আসবে, কথাটা আমি বলে দিলাম। পাকিস্তানিরা হইল এই পৃথিবীর জঘন্য একটা জাতি, যারা ৭১ দেশের শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, হাজার হাজার মা বোনকে, লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল, এদেশে ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল। সেই কলঙ্কিত জাতির একজন পররাষ্ট্রমন্ত্রী এসে এসব কথা বলে, তখন আমার মরতে ইচ্ছা করে এবং আমার আজকের সরকারকে বলতে ইচ্ছা করে, আপনারা তাদের কেউ নাকি, আপনারা কি তাদের পরমাত্মীয় নাকি? কারণ আমি দেখলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে খুব কঠিন কথাটা আর বললাম না, কেউ মনে করছে আমার বাপের বড় ভাই জেডা আইছে, কেউ মনে করছে আমার বাপের ছোট ভাই কাকা আসছে, আর কেউ মনে করছে আমার মামার ভাই মায়ের ভাই মামা আসছে। কাজেই যারা পাকিস্তানের লোকজনকে এখনো মামা আর কাকা ডাকেন এবং পাকিস্তানকে বড় ভাই ডাকেন, তাদের প্রতি আমার ঘৃণাবোধ আছে। আর উনি কি কইল না কইল, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনি যা বললেন, এইটাকে আমি ঘৃণা জানাই। ডক্টর ইউনূস সাহেব নিজেই বলছে উনি রাজনীতি বুঝেন না, এবং জনাব নুরুল কবিরের মতো একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে উনি এটা তার সাংবাদিকের কাছে তার কথাটা খুব সুস্পষ্ট বলে যে আমি রাজনীতি বুঝেন। তা রাজনীতি বুঝেন আপনি দায়িত্ব নিছেন কেন? রাজনীতি বুঝে না বলে আজকে দেশের এই অবস্থা হয়েছে, এবং উনি এই দেশে কখন কি বলেন তার কোনো ঠিকানা নাই। এটা বয়সের কারণে হইতে পারে, এটা ওনার রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হইতে পারে, অথবা এটা তার নিজের মনের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্য স্বার্থচিন্তাও হইতে পারে। এই কথাটা আমি বলছি, এবং যতদিন পর্যন্ত উনি প্রমাণ করতে না পারছে যে উনি রাষ্ট্র ক্ষমতায় থেকে ক্ষমতাকে বেআইনিভাবে ভোগ করতে চান না দীর্ঘদিন, ততদিন পর্যন্ত এই কথাটা আমার বিশ্বাস করতেই হবে যে এই লোকটি সঠিকভাবে দেশটা চালাচ্ছে না, নিজেও সঠিকভাবে চলছে না। আমি বিশ্বাস করি না ডক্টর ইউনূসের অধীনে কোনো সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি না। এটা উনি এই গত 12 মাসে বা 13 মাসে উনি প্রমাণ করছেন উনি কোনো নিরপেক্ষ ব্যক্তি নন। কারণ উনার একটা সন্তানদের একটা দল আছে যাদেরকে উনি সন্তান বলেন, আবার কোনো সময় বলেন ওই সন্তানেরা তার নিয়োগকর্তা। কাজে নিয়োগকর্তাদের দলকে উনি যখন কর্মচারী থাকেন, উনি তো তাদেরকে সুবিধা দিতেই হবে। এই কারণে, কারণ তার নিজেরই একটা দল আছে, এটা তার নিজের দল, এনসিপি তার নিজের দল, আর জামাতের সঙ্গে তার রাতের যোগাযোগ আছে, এবং জামাতই দেশ, প্র্যাকটিক্যালি জামাত দেশ চালাইতেছে, এই দেশটা জামাত শিবিররা চালাইতেছে প্র্যাকটিক্যালি। এটার মধ্যে কোনো অন্যায়। এই যে আজকে যে ঘটনা ঘটলো, এই রিপোর্টার সিনটের পিছনে আপনি কার মনে করেন? এবং খুঁজলে দেখবেন যে ওরা ওদেরই ছেলে পেলে, এই যে যারা আসে, যারা আমার বাসায় গিয়ে বিশ্রী বকাবকি করলো, যারা আমার যারা লতিফ সিদ্দিকীর মতো লোককে অপমান করলো, তারা দেখবেন বলছে 97টা সংগঠন আছে নাকি শিবিরের, বিভিন্ন নামে, বিভিন্ন নাম, হয়তো বা কিছু ছেলে একটা সংগঠনের গেছে। এরা শিবির হইল তারা প্রধান সন্তান, আরও অনেক সন্তান আছে। এই সন্তানরা এই দেশে এইসব করতেছে, মব করতেছে, এইগুলো করতেছে। এ হলো কথা। আপনি বলেছেন যে জামাত দেশ চালাচ্ছে, এর কেমন করে এই বিষয়টা কি আপনি কেন এইরকম একটা উপলব্ধি করলেন? তারা সমস্ত ব্যাংক তারা দখল করে বসে আছে, সমস্ত অর্থনীতি ইসলামী ব্যাংক সহ তারা দখল করে বসে আছে, শেয়ার মার্কেট থেকে ধরে বসে আছে, তাদের আঙ্গুল হিলনে এসপিডিসি থেকে ধরে যা আছে সচিব পর্যন্ত পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গাতে, এটা সবাই জানে। এখন বাতাসকে যদি বলেন আপনি দেখান বাতাস কেমন, আমি দেখাইতে পারবো না, কিন্তু দেখাইতে পারবো আপনাকে বাতাস দক্ষিণ দিকে আসতেছে, কারণ বাতাস শরীরে লাগতেছে দক্ষিণ দিক থেকে, কিন্তু বাতাস কেউ চোখে দেখাইতে পারে না। এটা সবাই বুঝতেছে জামাতের বাতাস কোন দিক থেকে আসতেছে, এটা আমার দেখানোর কিছু নেই, সবাই জানে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে ধরে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি থেকে যত আছে চিফ সেক্রেটারি, এগুলো নাইবা বললাম আমি, কিন্তু দেশ সারা দখল করে ফেলছে। এটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো।